কল্পনা করুন একদিন আপনি সমুদ্রের মাঝখানে ভ্রমণ করছেন এবং হঠাৎ আপনার চোখ পড়ে একটি জাহাজের উপর যা গত ১০০ বছর ধরে ঢেউয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ একা, রহস্যময় এবং সোনায় ভরা। গল্পটি শুরু হয় ১৯৬২ সালে। একটি অসাধারণ ক্রুজ জাহাজ MS আন্টোনিয়া গ্রাজিয়া ইতালীয় মহাসাগরের ঢেউয়ের ওপর ভাসছিল। শিবের নৃত্যশালা সেই রাতে ব্যস্ততায় মুখরিত ছিল। সর্বত্র আনন্দ, সঙ্গীত এবং নৃত্যের পরিবেশ ছিল। মানুষ তাদের নিজস্ব জগতে হারিয়ে গিয়েছিল। কিন্তু তারপর ক্যামেরাটি একটি রহস্যময় হাতের ওপর থেমে যায়। হাতটি ধীরে ধীরে একটি লিভার টেনে নেয় এবং পরের মুহূর্তে একটি স্টিলের তার বাতাস ছিঁড়ে নাচশালার মেঝে পেরিয়ে যায়। এক মুহূর্তে হাসি আর আনন্দের পরিবেশ চিৎকারে পরিণত হয়। সমস্ত যাত্রী সেখানে স্তূপীকৃত হয়, কিন্তু একটি ছোট মেয়ে কেটি এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যায়। তার কম উচ্চতার কারণে তারটি তার উপর দিয়ে চলে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে জোরে চিৎকার করতে থাকে এবং সেই রাতের পর এই জাহাজের কোনো চিহ্ন নেই। ৪০ বছর পর, এখন ২০০২ সালের সময়, একজন পালতোলা নৌকার ক্রু সমুদ্রে কাজ করছে। তাদের ক্যাপ্টেনের নাম শন। মার্ফি একজন ব্যক্তি, কিন্তু একজন জ্ঞানী নেতা। তার দল একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজকে তীরে টেনে নিয়ে যায় এবং তাদের সাফল্য উদযাপন করে। সেই সময় জ্যাক ফেরিম্যান নামে একজন রহস্যময় ব্যক্তি তাদের সামনে উপস্থিত হয়। সে নিজেকে একজন আবহাওয়াবিদ হিসেবে বর্ণনা করে। জ্যাক বলে সে সমুদ্রের মাঝখানে একটি পুরানো জাহাজের কথা জানে, সেই আন্তোনিয়া গ্রাজিয়া যিনি ৪০ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। জয়ের মতে সেই জাহাজে একটি মূল্যবান ধন লুকিয়ে আছে। লোভ এবং উত্তেজনা উভয় অনুভব করে দলটি সম্মত হয় এবং তারা সবাই তার সাথে সেই দিকে রওনা দেয়। অনেকদিন ভ্রমণ করার পর যখন তারা সেই জায়গায় পৌঁছায়, প্রথমে সবাই হতাশ হয়। সেখানে কোনো জাহাজ দেখা যায় না। কিন্তু তারপর সমুদ্রের কুয়াশা থেকে একটা বিরাট ছায়া দেখা দেয় এবং যখন এটি কাছে আসে তখন সবার লোম দাঁড়িয়ে যায়। সেই একই জাহাজটি ছিল আন্তোনিয়া গ্রাজিয়া। পুরো জাহাজটি ঠিক ৪০ বছর আগের মতোই আছে, কিন্তু সময়ের ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। মার্ফি এবং তার দল জাহাজে ওঠে। জাহাজটি জনশূন্য ছিল, কিন্তু ভারী এবং ভৌতিক পরিবেশ। অদ্ভুত শব্দগুলো চারদিকে প্রতিধ্বনিত ছিল। দলটি শব্দ অনুসরণ করে এবং একটি পুরানো ঘড়ির কাছে পৌঁছায়। তার পেন্ডুলাম এখনও দুলছিল, যেন কেউ তাকে এই মাত্র উত্তেজিত করেছে। কিন্তু তারা কাছে আসার সাথে সাথে সে হঠাৎ থেমে গেল। এদিকে কাছের টেবিলে থাকা স্ক্রিবলগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হতে শুরু করে এবং শব্দগুলো বেরিয়ে আসে, স্বাগত। সবাই তাদের জ্ঞান হারিয়ে ফেলে। এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ভাষণটা ভেঙে যায় এবং দলের একজন সদস্য পড়তে শুরু করে। সেই মুহূর্তে মারিন তার হাত ধরে টানতে শুরু করে, কিন্তু যখন সে নিচু হয় তখন তার দৃষ্টি এগিয়ে যায়। সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়, সেই একই কেটি যার চিৎকার ১৯৬২ সালে জাহাজের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ৪০ বছর পেরিয়ে গেলেও সে মোটেও বৃদ্ধ হয়নি। বুঝতে বেশি সময় লাগে না যে এটি কোনো মানুষের আভাস নয়, একটি আত্মার। মারিন তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরের মুহূর্তে মেয়েটি অদৃশ্য হয়ে যায়, যেন সে কখনো সেখানে ছিল না। আতঙ্কিত মারিন তার সঙ্গীকে টেনে তোলে। সবাই এখন আরও সতর্ক হয়ে ওঠে। তারা যখন জাহাজের মধ্য দিয়ে এগিয়ে যায়, তারা এমন কিছু সূত্র আবিষ্কার করে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে জাহাজটি কেবল লোহা আর কাঠের তৈরি একটি কাঠামো নয়, বরং কোনো ভয়ঙ্কর রহস্যের কারাগার। দলটি যখন জাহাজটি অনুসন্ধান করছে, তখন তারা অবাক হয়ে যায়। একটা কেবিনে তারা একটি আধুনিক হাত ঘড়ি খুঁজে পায়। মারিন অবাক হয়ে বলে যে ১৯৬০-এর দশকে এই ধরনের ঘড়ি তৈরি হয়নি। ক্যাপ্টেন শন মার্ফি গভীর চিন্তায় ডুবে উত্তর দেয়, যার অর্থ সম্ভবত আমাদের আগে কেউ এখানে ছিল। জাহাজের ম্যানুয়াল নথিপত্র তুলে নিয়ে সবাই তাদের স্টিমারে ফিরে যায়। পরের দিন সকালে তারা একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। জাহাজে একটি বিশাল গর্ত রয়েছে এবং ধীরে ধীরে জল ভরে যাচ্ছে। যদি এটা বন্ধ না করা হয়, তাহলে জাহাজটি চিরতরে সমুদ্রের গভীরে ডুবে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আগামী ৩ দিনের মধ্যে গর্তটি মেরামত করে জাহাজটি সরিয়ে নেওয়া হবে। পুরো দল তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে মারিন একা জাহাজের সেই অংশে যায় যেখানে সুইমিং পুল ছিল, কিন্তু সেখানকার দৃশ্য তাকে নাড়িয়ে দেয়। পুলের দেওয়ালে গুলির চিহ্ন ছিল। যখন সে পুল থেকে বেরিয়ে আসতে শুরু করে, হঠাৎ তার চোখ উপরের দিকে তাকায়। একই মেয়ে, একই নিষ্পাপ মুখ, কেটি। ভয় পেয়ে মারিনের পা পিছলে যায় এবং সে ধীরে ধীরে পুকুরে পড়ে যায়। তার মাথা জোরে মাটিতে আঘাত করে এবং রক্ত বের হতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জল রক্ত শুষে নিচ্ছিল, যেন সে পানি পান করছে। মারিন কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়েছিল সেখানে তাকালো, কিন্তু এখন সেখানে জ্যাক দাঁড়িয়ে আছে। জ্যাক তাকে টেনে তোলে। দুজনে চলে যাওয়ার পর ক্যামেরা পুকুরের দিকে ফিরে আসে এবং দেখা যায় যে পুরো পুকুরটি এখন রক্তে ভরে গেছে।
মারিন এবং জ্যাক এগিয়ে যায় এবং একটি ভারী দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে এক ফোঁটা জল বেরিয়ে এসে তাদের ভিতরে টেনে নিয়ে যায়। আপনার পিছনে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এখন তার সামনে এগিয়ে যাওয়ার একটাই পথ ছিল। কিছুক্ষণ পর সে একটি বড় কেবিনে পৌঁছায়। সেখানে 9টি বিশাল কাঠের বাক্স রাখা ছিল। বাকি বন্ধুরাও আসে এবং একসাথে তারা বাক্সগুলি খুলে ভিতরে যা দেখে সবাইকে অবাক করে দেয়। প্রতিটি বাক্সে ছিল এক স্তূপ সোনার ইট। মোট 9টি বাক্স এবং প্রতিটি বাক্সে ছিল 28টি সোনার বার, অর্থাৎ ধনসম্পদের সমুদ্র। সকলেই উত্তেজনা এবং লোভে ডুবে যায়। তারা জাহাজ ছেড়ে সোনা নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই সোনা তুলে তাদের স্টিমারে নিয়ে যায়, কিন্তু তাদের সুখ বেশিক্ষণ থাকে না। স্টিমারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারের গাঁট স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকে এবং পরিবেশে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। সেই মুহূর্তে মারিন আবার কেটের আত্মাকে দেখতে পায়। মেয়েটি আতঙ্কে তার দিকে ছুটে আসে, যেন তাকে সতর্ক করার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ কোনো অদৃশ্য শক্তি কেটিকে ঠিসকা দেয় এবং সে পড়ে যায়। তারপর দলের একজন সদস্য ইঞ্জিন চালু করে এবং পরের মুহূর্তে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। স্টিমারটি আগুনের গোলায় পরিণত হয় এবং যাত্রীরা জীবন্ত পুড়ে যায়। এখন মারিনের মনে কেবল একটি প্রশ্ন, এই মেয়েটি কে? কেন সে বারবার উঠে আসছে? সত্যটা জানার জন্য মারিন জাহাজের যাত্রীদের তথ্য দেখে। সেখানেই সে কেটি হার্ভার্ড নামটি পায়। মারিন তার ঘরে পৌঁছায়। ঘরের ভিতরে সে কেটির দেহ দেখতে পায়। এখন সে স্পষ্টভাবে বুঝতে পারছে এতক্ষণ সে যে মেয়েকে দেখেছিল তারা আসলে কেটির আত্মা ছিল, যা এই জাহাজে আটকা পড়েছিল। অন্যদিকে শন মার্ফি ক্যাপ্টেনের ঘরে বসে আছে। হঠাৎ তার সামনে উপস্থিত হয় এই জাহাজের পুরানো ক্যাপ্টেনের আত্মা। সে মার্ফিকে একটি গ্লাস ওয়াইন দেয় এবং বলে, এটি পান করো, তোমার এটি লাগবে। এরপর সে পুরনো ছবিটা বের করে। ওই ছবিতে আরেকটি জাহাজ দেখা যাচ্ছে, যার ওপরে লরেলি লেখা। ক্যাপ্টেন বলছেন যে অনেক বছর আগে 1962 সালে আমরা এই একই জাহাজকে উদ্ধার করেছিলাম এবং আজও একই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে। যখন ক্যাপ্টেনের আত্মা শন মার্ফির সাথে কথা বলছে, তখন সেটাকে আরেকটি পুরনো ছবি দেখাচ্ছে। শন মার্ফি যখন ছবিটা দেখছে, তখন তার মুখ সাদা হয়ে গেছে। সে বুঝতে পারছে যে এই রহস্যের শিকড় অনেক গভীর। এখানে ম্যারিন জাহাজের এক কোণে বসে আছে। তার সামনে বসে আছে সেই একই ছোট মেয়ে কেটির আত্মা। এবার আত্মা স্পষ্ট ভাষায় সত্য কথা বলছে। শুধু আমি নই, অসংখ্য মানুষ এই জাহাজে তাদের মৃত্যুবরণ করেছে। তাদের আত্মা এখানে আটকা পড়েছে এবং এই সব কারণ এমন কেউ আছেন যার এই আত্মাগুলোর প্রয়োজন। যতক্ষণ না তার উদ্দেশ্য সম্পন্ন হয়, আমরা সবাই এখানে বন্দী থাকব। আমরা তখনই স্বাধীনতা পাবো যখন তার খেলা শেষ হবে। মারিন তার কথা শুনে হতবাক হয়ে যায়। এরই মধ্যে আরেকজন দলের সদস্য হল ঘরে পৌঁছায়, যেখানে আগে একটি জামকালো পার্টি হতো। হঠাৎ তার সামনের দৃশ্যপট বদলে যায়। 1962 সালের সেই রাতে সঙ্গীত, আলো, নাচ সবকিছু ঠিক আগের মতোই হয়ে যায়। মঞ্চে দাঁড়িয়েছিলেন সেই একই গায়ক যার কণ্ঠে যাত্রীরা নাচছিল। কিন্তু এটা শুধু একটি মায়া ছিল, একটি ফাঁদ। সেই সঙ্গীকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলা হয় এবং পরের মুহূর্তে তার জীবন কেড়ে নেওয়া হয়। এতক্ষণে 2জন মানুষ মারা গেছে। অন্যদিকে দলের আরও 2জন সদস্য একটি বিলাসবহুল ডাইনিং টেবিলের কাছে পৌঁছায়। গন্ধ এতটাই লোভনীয় ছিল যে তারা প্রতিরোধ করতে পারেনি। কিন্তু প্রথম কামড় তাদের মুখে প্রবেশ করার সাথে সাথে বাস্তবিকতা এসে হাজির হয়। প্লেটে কোনো খাবার ছিল না, কিন্তু পচা পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। দুজনেই ঘৃণা এবং ভয়ে বমি করে ফেলে। ক্যামেরা এখন শন মার্ফির দিকে ফিরে আসে। সে ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করে এবং যত তাড়াতাড়ি সম্ভব জাহাজ থেকে নেমে যেতে চায়। সে মারিনের খোঁজ করছে, কিন্তু তারপর তার বন্ধু যে বিস্ফোরণে নিহত হয়েছিল তার সামনে উপস্থিত হয়। অ্যাকচুয়ালি তার ভূতই ক্রমাগত মার্ফির দিকে এগিয়ে চলেছিল। এরই মধ্যে মারিনও মার্ফিকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। কিন্তু শন যখন তার দিকে তাকায়, তখন সে মারিনের পরিবর্তে তার মৃত বন্ধুকে দেখতে পায়। উন্মাদনা এবং ভয় তাড়িত হয়ে সে মারিনকে আক্রমণ করে। মারিন তার সমস্ত শক্তি দিয়ে তার মুখোমুখি হয় এবং তাকে আহত করে। শান তাকে শেষ করে ফেলতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জ্যাক পেছন থেকে এসে তাকে অজ্ঞান করে ফেলে। জ্যাকই সেই ব্যক্তি যিনি সবাইকে এই জায়গায় এনেছিলেন। এখন সে মার্ফির প্রতি সন্দেহ করার ভান করে এবং তাকে অ্যাকোয়ারিয়াম রুমের নিচে আটকে রাখে। বাকি 2 সঙ্গীও জ্যাক এবং মারিনের সাথে যোগদান করে। জাহাজ মেরামত করা হচ্ছে। তার কাছে এখন আর কোনো বিকল্প ছিল না। যদি জাহাজ মেরামত না করা হয়, তাহলে সবাই ডুবে যাবে। এদিকে মারিন অন্য সঙ্গীদের খুঁজে বার করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু মেয়েটির আত্মা আবার তার সামনে উপস্থিত হয়। এবার সে তাকে সত্যটা দেখায়। দুয়েনের সঙ্গী প্রথমে পার্টি হলে যায়, যেখানে গায়কের আত্মা তাকে প্রলুব্ধ করে। প্রলোভনে পরে সে তার পিছু নেয় উপরের তলায়। কিন্তু যখন সে বিশ্বাস করে, গায়কের আত্মা তাকে ধাক্কা দেয় এবং সে মারা যায়। এখন কেটের আত্মা ধীরে ধীরে মারিনের হাত ধরে তাকে পুরো সত্যটা দেখায়। 1962 সালের সেই রাতে জাহাজের প্রতিটি অংশে রক্ত আর চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল। প্রতিটি যাত্রীকে ভিন্ন ভিন্নভাবে হত্যা করা হয়েছিল এবং কেটি তাদের মধ্যে একজন ছিল। দলটি গুপ্তধনের সন্ধানেই জাহাজে এসেছিল। অবশেষে সোনার বাক্সে পৌঁছায়। সোনা দেখে সকলের চোখ জ্বলজ্বল করে, কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু হয়। 1962 সালে শেষবারের মতো গান গেয়েছিলেন সেই গায়িকা একই ঘরে উপস্থিত হন। সে একজন দলের সদস্যের সাথে সময়সূচি তৈরি করে, লোভ ও লালসার জালে আটকা পড়ে। লোকটি তার নিজের সঙ্গীদের আক্রমণ করে এবং তাদের নির্মমভাবে হত্যা করে। কিন্তু সত্য হলো, সিঙ্গার তার আনুগত্যের বাবারে কোনো পরোয়া করেনি। সিঙ্গার যখন তার জন্য সবাইকে ধ্বংস করে দেয়, তখন তার চোখে লোভ জ্বলজ্বল করে।
সে বিশ্বাস করতে শুরু করে যে এখন সমস্ত ধন তারই এবং পরের মুহূর্তে সে একই লোককে বিশ্বাসঘাতকতা করে এবং হত্যা করে। সিঙ্গার মনে করে যে জাহাজ এবং সোনা এখন সম্পূর্ণ তারই, কিন্তু তারপর ছায়া থেকে বেরিয়ে আসে খেলার আসল কর্তা, যে লোকটি সমস্ত জাহাজ ধ্বংসের পরিকল্পনা করেছিল। সে কিছু না বলেই একটি হালকা অঙ্গভঙ্গি করে এবং সেই অঙ্গভঙ্গি গায়কের মৃত্যুর দিকে নিয়ে যায়। এর মানে এখন খেলাটি সম্পূর্ণরূপে সেই লোকটির হাতে। এদিকে কেটির আত্মা মেরিনের সামনে উপস্থিত হয়। সে তাকে সেই লোকটির আসল চেহারা দেখায়। মেরিন হতবাক হয়ে যায়। সে আর কেউ নয়, জ্যাক। হ্যাঁ, সেই জ্যাক যে তাদের সোনা দেখিয়ে এখানে টেনে এনেছিল। এখন মেরিন স্পষ্ট বুঝতে পারছে তার সঙ্গী শন মার্ফি সম্পূর্ণ নির্দোষ ছিল। আসল অপরাধী হলো জ্যাক, যে মানুষ নয় বরং একটি অশুভ আত্মা। মেরিন শনকে বাঁচাতে বেরিয়াম রুমে ছুটে যেতেই সে অনেক দেরি করে ফেলেছে। শন মারা গিয়েছিল। একই জাহাজের পুরনো ক্যাপ্টেনের দেওয়া ছবিটা তার হাত থেকে ভেসে ওঠে। সে জাহাজের বিভিন্ন স্থানে বোমা স্থাপন শুরু করে। প্রতিটি কোণে এবং প্রতিটি গর্তে বিস্ফোরক স্থাপন করা হয়। একই সময় তার বন্ধু, যে জ্যাককে গুলি করেছিল, সে তার কাছে ফিরে আসে। মেরিনের সঙ্গী তাকে বলে যে আমাদের জাহাজটি উড়িয়ে দেওয়া উচিত নয়। আমরা যদি এই পরিস্থিতি থেকে বেঁচে যাই তাহলে হয়তো আমরাও পারব। কিন্তু মেরিন তার কথা শোনে না। তার চোখে দৃঢ়তা ছিল। না, এই জাহাজটি অবশ্যই ধ্বংস হয়ে যাবে, কারণ এর মধ্যে অসংখ্য আত্মা বন্দী। যদি এটি ধ্বংস না করা হয় তাহলে জ্যাক এখানে আরও অনেক লোককে আটকে ফেলবে। সে তাদের হত্যা করবে এবং তাদের আত্মা চিরতরে এই জাহাজে আটকা পড়বে। মেরিনের সঙ্গে কিছু বলতে পারার আগেই তার মুখ পরিবর্তন শুরু হয় এবং পরের মুহূর্তে জ্যাক তার সামনে দাঁড়িয়েছিল। তার মানে সে ছলনা করে তার সঙ্গীকেও হত্যা করেছে। জ্যাক হেসে মেরিনকে বলে, তুমি আর আমি একই রকম। ঠিক যেমন তুমি ডুবে যাওয়া জাহাজ সংগ্রহ করো, আমি আত্মা সংগ্রহ করি। আগেও আমি মানুষ ছিলাম, কিন্তু অনেক পাপ করেছি এবং শাস্তি হিসাবে আমাকে এই কাজটি দেওয়া হয়েছে। এখন আমি একজন আত্মা সংগ্রাহক। আমার আত্মার প্রয়োজন এবং এই জাহাজটি আমার হাতিয়ার। তুমি এটা ধ্বংস করতে চাও, কিন্তু আমি কখনোই তা হতে দেব না। জ্যাক তার দিকে এগিয়ে আসে এবং তাকে আক্রমণ করে, কিন্তু মেরিন হাল ছাড়ে না। সে একটি তীর তুলে জ্যাকের পায়ে ছুরিকাঘাত করে। জ্যাক ব্যথায় চিৎকার করে এবং ঠিক সেই মুহূর্তে মেরিন একই তীরটি রিমোট কন্ট্রোলে তাক করে তাকে হত্যা করে। রিমোট বোতাম টিপলে জাহাজের প্রতিটি অংশে বিস্ফোরণ শুরু হয়। মেরিন নিজেও জাহাজ থেকে লাফিয়ে পড়ে। পানিতে পড়ার সাথে সাথেই আগুন এবং বিস্ফোরণের ঢেউ চারপাশে উঠতে থাকে। মেরিন পানির নিচে আটকা পড়ে। সে তার নিঃশ্বাস হারাতে থাকে। তারপর সে তার সামনে উপস্থিত হয় সেই ছোট্ট মেয়েটি কেটি। তার আত্মা মেরিনের হাত ধরে তাকে উপরের দিকের পথ দেখায়। অনেক সংগ্রামের পর মেরিন ভূপৃষ্ঠে পৌঁছায়। সে জাহাজটি ধ্বংস হতে দেখে এবং এর সাথে সাথে ভেতরে বন্দি সকল আত্মা মুক্তি পায়। আলো চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি আত্মা স্বর্গের দিকে এগিয়ে যেতে শুরু করে। তাদের মধ্যে কেটিও ছিল, যে শেষ মুহূর্ত পর্যন্ত মেরিনকে সমর্থন করেছিল। আসলে বাকি আত্মারা জয়ের দাস হয়ে গিয়েছিল, কিন্তু কেটি ছিল একজন পবিত্র আত্মা। সে দাস হতে পারেনি এবং সেই কারণেই সে বারবার মেরিনকে সাহায্য করতে থাকে। আজ তার কারণে সকলের আত্মা অবশেষে মুক্ত হয়েছে। মেরিন একটি কাঠের বাক্সের সাহায্যে সমুদ্রে ভেসে বেড়ায়। অনেকক্ষণ পর একটি জাহাজ তাকে দেখতে পায় এবং টেনে তোলে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন সে জ্ঞান ফিরে পায়, সে দেখে যে জাহাজের সমস্ত সোনা একটি নতুন জাহাজে লোড করা হচ্ছে। সোনা ছিল সেই একই লোভের অস্ত্র। জয়ের আত্মা এখনও বেঁচে আছে এবং সে আবার এই সোনার সাহায্যে নতুন আত্মাদের ফাঁদে ফেলবে। সে তাদের হত্যা করবে এবং চিরতরে বন্দী করবে। সামরিকরা আতঙ্কিত হয়ে যায় এবং সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এবং তারপর সেই একই ব্যক্তি জ্যাক ভিড়ের মধ্যে দিয়ে চলে যায়। সে হাসি মুখে জাহাজে ওঠে। সামরিকরা